সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জাস্ট অলরেডি একটা ভিডিও আপলোড করছি যেখানে সেনাবাহিনীতে কিভাবে আবেদন করতে হবে সেই সম্পর্কে ভিডিও। কিন্তু অনেকেই বিভিন্নভাবে আমাকে কমেন্ট করতেছে, ভাই আমার পয়েন্ট এত আছে, আমি আবেদন করতে পারবো কিনা, আমার এই কাগজপত্র আছে, আমি আবেদন করতে পারবো কিনা। তার জন্য আমি ভাবলাম যে নতুন করে একটা ভিডিও তৈরি করি যেখানে আমি জাস্ট ডিটেলসে এক্সপ্লেন করতে পারবো বা ডিটেলসে আলোচনা করতে পারবো কি কি ডকুমেন্ট বা কি কি যোগ্যতা হলে আপনি সেনাবাহিনীতে আবেদন করতে পারবেন। তো ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আমরা জেনে নিয়ে হচ্ছে যোগ্যতাটা এখানে একটু আপনারা খেয়াল করবেন, তাহলে ভালো বুঝতে পারবেন। দেখুন, বয়স এখানে 9 ফেব্রুয়ারি 2025 তারিখে 17 বছরের কম এবং 20 বছরের বেশি হবে না। অনেকেরই আছে যে বয়স এফিডেভিট করে নিয়ে আসে কোর্টের মাধ্যমে, যেটা বৃদ্ধি করে, অনেকে আবার কমায় নিয়ে আসে, কিন্তু এটা করলে এখান থেকে হবে না। ঠিক আছে, আপনাকে অবশ্যই 9 ফেব্রুয়ারি 2025 তারিখের ভিতরে 17 বছরের কম এবং 20 বছরের ঊর্ধ্বে যাবে না, এরকম বয়স থাকতে হবে। অর্থাৎ 17 থেকে 20 বছর পর্যন্ত বয়স থাকার প্রয়োজন আছে। আচ্ছা, এবার 2 নম্বরে যেটা, সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। অনেকেই আমাকে কমেন্ট করছে যে ভাই আমার পয়েন্ট হচ্ছে 2.98 2.95, তাহলে আমি আবেদন করতে পারবো কিনা। কিন্তু এখানে দেখুন সার্কুলারে স্পষ্টভাবে দেওয়া আছে এসএসসি সমমান বা মাদ্রাসা কারিগরি উন্মুক্ত যেখান থেকে আপনি পাশ করেন না কেন, সর্বনিম্ন 3.00 আপনাকে থাকতে হবে পয়েন্টটা। এখানে যদি আপনার 2.99ও থাকে তাও কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন না, আপনাকে অবশ্যই 3.00 থাকতে হবে। আচ্ছা, এরপরে যেটা, সেটা হচ্ছে যে টেকনিক্যাল ট্রেড, যেটা সেটার জন্য হচ্ছে 9 ফেব্রুয়ারি 2025 তারিখ 17 বছরের কম এবং 21 বছরের বেশি হবে না। শুধুমাত্র ড্রাইভিং পেশা অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে সর্বোচ্চ 1 বছরের শিথিলযোগ্য। অর্থাৎ আপনাদের যারা ট্রেড আছে, যে এমটি ট্রেড বলা হয়ে থাকে, যেটাকে ড্রাইভিং বলা হয়ে থাকে, ডিএমটি সংক্ষেপে এমটিও বলা হয়ে থাকে, যাদের মানে ড্রাইভিংয়ে যাওয়ার ইচ্ছা আছে, শুধুমাত্র ড্রাইভিংদের ক্ষেত্রে কিন্তু 17 থেকে 21 বছর পর্যন্ত হবে, এর বেশি কিন্তু হবে না এবং এটা এভিডেভিট গ্রহণযোগ্যতা না হয়। জিনিসটা একটু ভালোভাবে বুঝেন। সাধারণ ট্রেড আর কিন্তু আপনার টিটি ট্রেড কিন্তু আলাদা আছে। এখানে কিন্তু আপনারা ড্রাইভিং যাদের লাইসেন্স আছে, বৈধভাবে যাদের লাইসেন্স আছে এবং ড্রাইভিংয়ে দক্ষ, শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন এবং তাদের বয়স শুধুমাত্র 17 থেকে 21 বছর পর্যন্ত হবে। এখন অনেকে আমাকে প্রশ্ন করেছে যে ভাই সাধারণ ট্রেড আর হচ্ছে যে আপনার ড্রাইভিংদের মধ্যে পার্থক্য কি। এখানে বিষয়টা হচ্ছে তেমন কোনো পার্থক্য নাই, কারণ এখানে যেমন সাধারণ সৈনিকটা অস্ত্র পাবে, তারপরে আপনার পোশাক পাবে, রেশন পাবে, সব কিছু পাবে, থাকা খাওয়ার জায়গা পাবে, সব কিছু যেরকম সেম, ড্রাইভিংদের ক্ষেত্রেও সেম, কিন্তু এখানে ট্রেডটা আলাদা। যেমন সেনাবাহিনীতে অনেকগুলো কোর আছে, বীর, বেঙ্গল আর্টিলারি, পরে ইএমই, ইএসসি, ঠিক আছে, অনেকগুলো কোর আছে। কোরের ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের ভাগ আছে। ঠিক আছে, যেমন আর্টিলারিতে আপনার যদি কিনা গানার হন তাহলে কিন্তু আপনাকে কামানের কাজবাজ করতে হবে। তারপর দেখা গেল আপনি ইএসসি কোরের ভিতরে আপনি ডিএমটি অর্থাৎ ড্রাইভিংয়ের কাজ যদি করেন বা ড্রাইভিং ট্রেডটা যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনাকে ড্রাইভিং করতে হবে। এরকমভাবে কিন্তু বিভিন্ন ধরনের কাজ থাকে সেনাবাহিনীর ভিতরে, সেইগুলাই জাস্ট ট্রেড। তাই ছাড়া কিন্তু সব কিছুই সেম। ড্রাইভিং অর্থ যে আপনি তার মানে বেসামরিক এমনটা না, বেসামরিক ড্রাইভার আছে কিন্তু সেইগুলো না, এগুলো হচ্ছে জাস্ট সাময়িক ড্রাইভার। অর্থাৎ এটা কিন্তু পুরোপুরি সরকারি, যেটাকে বলা হয় থাকে, আপনাদেরকে বাংলায় বোঝালে বুঝবেন। এটা নিলে আপনারা জাস্ট সব কিছু পাবেন, একটা সাধারণ সৈনিক যেগুলো পায় ড্রাইভিংটাও সব কিছু পাবে, এতে কোনো সমস্যা নাই। ঠিক আছে, এই জন্য অনেকে আমাকে প্রশ্ন করছে ভাই সাধারণ আর ড্রাইভিং কি পার্থক্য কিনা, এরকম কিনা, তার জন্য আমি জাস্ট ডিটেলসে বিষয়টি বলে দিলাম। ঠিক আছে, আচ্ছা, তারপর এখান থেকে শিক্ষাগত যোগ্যতা, কারিগরি যোগ্যতা যেটা, সেটা হচ্ছে যে এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয় সহ ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ, এসএসসি সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম 3.00 পেয়ে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্ন উল্লেখিত টেবিল 1 অনুযায়ী 6 মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্সে যোগ্য এবং বিজ্ঞান বিভাগ ডিপ্লোমা কোর্স সম্পূর্ণকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। আচ্ছা, এটা তো গেল। এখন হচ্ছে যে শারীরিক যোগ্যতা, আপনাকে কি কি শারীরিক যোগ্যতা থাকার প্রয়োজন আছে। এখানে পুরুষদের ক্ষেত্রে, ঠিক আছে, সাধারণ পুরুষদের ক্ষেত্রে হচ্ছে 5 ফিট 5 ইঞ্চি, আর যারা মনে করেন চাকমা, মারমা, গারোবা, ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় আছে তাদের ক্ষেত্রে হচ্ছে 5 ফিট 4 ইঞ্চি, আর সাধারণ মহিলাদের ক্ষেত্রে হচ্ছে 5 ফিট 1 ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তাদের জন্য জাস্ট 5 ফিট হলেই কিন্তু আপনারা সেনাবাহিনীতে আবেদন করতে পারবেন। আচ্ছা, এবার হচ্ছে ওজন ন্যূনতম সর্বনিম্ন হচ্ছে যে আপনাদের 49.90 কেজি অর্থাৎ 110 পাউন্ড, এর কম হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। এর থেকে বেশি হলে
হলে হবে, কিন্তু কম হলে হবে না। তবে আবার একটা লিমিট আছে, যেমন সম্ভবত আমি এই জিনিসটা শিওর বলতে পারতেছি না, মেবি 75 কেজি, মেবি, আমি শিওর না, হয়তো বা 75 কেজির বেশি হলে সম্ভবত আবেদন করা যায় না, এটা আমি আসলে শিওর না, জাস্ট আমি এটা ধারণা থেকে বললাম আর কি। যখন আমি সেনাবাহিনীতে দাঁড়াইছিলাম বা আমি অ্যাপ্লাই করেছিলাম তখন আমার ক্ষেত্রে এই জিনিসটা মনে ছিল বা এরকম একটা কিছু ছিল, এরকম মনে পড়তেছে, কিন্তু আমি আসলে শিওর বলতে পারতেছি না। যাই হোক, তারপরে এখানে ওজন হচ্ছে 47 কেজি মেয়েদের ক্ষেত্রে, আর হচ্ছে যে 104 পাউন্ড সাধারণ মেয়ে, এবং আপনি তার মানে ক্ষুদ্র নিগোষ্ঠী যাই কিছু হন না কেন, আপনাদের ওজন 104 পাউন্ড থাকা লাগবে, আর পুরুষদের ক্ষেত্রে 49.90 কেজি থাকা লাগবে। আচ্ছা, তারপরে হচ্ছে বুক স্বাভাবিক অবস্থায় 0.76 মিটার অর্থাৎ 30 ইঞ্চি থাকা লাগবে, আর ফিট অবস্থায় অর্থাৎ যখন আপনি বুকটা টান করবেন তখন হচ্ছে 32 ইঞ্চি থাকা লাগবে। মেয়েদের ক্ষেত্রে হচ্ছে আচ্ছা, মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 0.71 মিটার, আর এখানে হচ্ছে 28 ইঞ্চি। তারপরে হচ্ছে ফিট অবস্থায় 0.76 মিটার, এখানে হচ্ছে 30 ইঞ্চি হতে হবে। আচ্ছা, তারপরে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে। বৈবাহিক অবস্থা অবশ্যই এখানে অবিবাহিত হতে হবে, এখানে কিন্তু বিবাহিত হলে হবে না, অথবা আপনাকে স্বামী ছেড়ে চলে গেছে এমনটা হলে হবে না, অথবা আপনি মানে তালাক প্রাপ্ত এরকম হলেও কিন্তু হবে না। এখানে অবশ্যই আপনাকে পুরুষ এবং মহিলাদের কিন্তু সকলের অবিবাহিত না হলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না। এখানে আপনাকে সাঁতার জানা কিন্তু বাধ্যতামূলক, আপনাকে সাঁতার জানতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে যে আপনি কি কি ডকুমেন্ট নিয়ে মাঠে যেতে পারেন বা কি কি ডকুমেন্ট ভর্তির সময় আপনাকে প্রয়োজন হবে সেগুলো একটু আমরা দেখে নিই। প্রথমত ক নম্বর আছে শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, অর্থাৎ যদি কিনা আপনার সার্টিফিকেট থেকে থাকে তাহলে অবশ্যই সার্টিফিকেট নিতে হবে, না হলে মার্কশিট। এখানে যদি আপনি ফটোকপি করে নিয়ে যান তাহলে অবশ্যই আপনাকে সত্যায়িত করতে হবে, পরবর্তীতে জব হওয়ার পর আপনাকে কিন্তু অরিজিনাল কপি এখানে উপস্থাপন করতে হবে। আচ্ছা, 2 নম্বরে যেটা সেটা হচ্ছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রদত্ত স্থায়ী ঠিকানা জন্ম তারিখ সম্মিলিত প্রশংসাপত্র, অর্থাৎ আপনাকে এসএসসি পরীক্ষার প্রশংসাপত্রটাও কিন্তু সঙ্গে করে নিতে হবে। আচ্ছা, এবার হচ্ছে গ নম্বরে টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে আপনি যে টেকনিক্যাল ট্রেড থেকে যে কোর্সের যোগ্যতাটা অর্জন করছেন তার একটা সনদ কিন্তু এখানে নিতে হবে, মূল কপি যেটা, ঠিক আছে। ড্রাইভিংয়ের ক্ষেত্রে লাইসেন্স থাকতে হবে এর কপি সহ, অর্থাৎ আপনাকে অরিজিনাল কপিও নিতে হবে, ফটোকপিটাও নিতে হবে যদি কিনা আপনি ড্রাইভিংয়ে আবেদন করতে চান। তারপরে হচ্ছে অভিভাবকের অনুমতিপত্র চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে, যেখানে লেখা থাকবে যে আপনার নাম এবং আপনার পিতার নাম, আপনার পিতা বা আপনার মাতা আপনাকে স্বেচ্ছায় সেনাবাহিনীতে যোগদান করার জন্য অনুমতি প্রদান করতেছে, এরকম একটা অনুমতিপত্র লিখতে হবে। এই জিনিসটা যদি আপনারা না জেনে থাকেন তাহলে কমেন্ট করবেন, আপনাদেরকে আমি দেখাই দেবো কীভাবে জিনিসটা লিখতে হয়। আচ্ছা, তারপরে হচ্ছে যে নম্বরে যেটা আছে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক জন্মসূত্র নাগরিক সনদপত্র, যেটাকে আমরা বলে থাকি চেয়ারম্যানের সার্টিফিকেট, আসলে কিন্তু এটা আপনার নাগরিকত্ব চায়েতি সনদপত্র, এটাকে অনেকেই আমরা বলে থাকি চেয়ারম্যান সার্টিফিকেট, সেটা হলেও হবে। আচ্ছা, এরপর হচ্ছে জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র, সেটার ফটোকপি এখানে জমা দিতে হবে। যদি কিনা আপনার 18 বছর না হয়ে থাকে বা আপনি এখনো ভোটার হননি তাহলে আপনাকে জন্ম নিবন্ধন দিলে এখানে হবে। আচ্ছা, তারপর পিতা মাতা এবং জাতীয় পরিচয় বা স্মার্ট কার্ডের সত্যায়িত কপি, পিতা মাতার যে এনআইডি কার্ড যদি আপনার অ্যানালগ থাকে তাহলে অ্যানালগ, আর যদি স্মার্ট কার্ড হয়ে থাকে তাহলে স্মার্ট কার্ডের ফটোকপি দিতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে ছবি, যেখানে আপনাকে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে এবং স্ট্যাম্প সাইজের ছবি দিতে হবে, যেটা আপনি কম্পিউটার দোকানে গেলে কিন্তু ওনারা বুঝবে। এখানে 6 কপি আছে স্ট্যাম্প সাইজ আর হচ্ছে 2 কপি আছে পাসপোর্ট সাইজ, যেখানে আপনাকে পটভূমি অর্থাৎ আপনাকে ব্যাকগ্রাউন্ডটা নীল হতে হবে বা আকাশি রঙের হলেই হবে, ঠিক আছে। আর পোশাক অবশ্যই হালকা রঙের হতে হবে। এখানে আপনারা চাইলে তার মানে গেঞ্জি বা অন্যান্য কিছু তুলে টি শার্ট যেটাকে বলা হয়ে থাকে এগুলো ব্যবহার না করে আপনারা জাস্ট একটা ভদ্রভাবে একটা শার্ট গায়ে দিয়ে সুন্দরভাবে একটা ছবি তোলার চেষ্টা করবেন এবং একটা সুন্দর একটা ছবি দেওয়ার চেষ্টা করবেন, কারণ মানুষের পরিচয় কিন্তু অনেক সময় ছবির মাধ্যমে বোঝা যায় সে আসলে ভদ্র নাকি সে ফাজেল কোয়ালিটির, কারণ সেনাবাহিনীতে ভদ্রতার অবশ্যই মূল্য আছে। তো সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে খুব সুন্দর একটা পরিপাটিভাবে একটা ছবি দেওয়ার জন্য। আচ্ছা, তারপর এখানে সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক আপনাকে সাথে করে নিতে হবে সাঁতারের নির্ধারিত দিনে, অর্থাৎ যখন কিনা আপনার সাঁতারের নির্ধারিত দিন দেওয়া হবে তখন আপনি তোয়ালে, হাফ প্যান্ট বা যে সমস্ত প্রয়োজন লাগবে আপনাকে সাঁতার দেওয়ার জন্য সেগুলো সঙ্গে করে নেবেন। লিখিত পরীক্ষার জন্য অবশ্যই আপনাকে কলম, পরে জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল, এই ক্লিপবোর্ড সবগুলোই কিন্তু আপনাদেরকে নিতে হবে, কারণ আপনারা জানেন সেনাবাহিনীতে কিন্তু আপনার যখন কিনা পরীক্ষা হয় তখন কিন্তু সাধারণ জ্ঞানের পরীক্ষা থাকে, তারপর আপনার সায়েন্সের পরীক্ষা থাকে, ইংলিশ থাকে, ম্যাথ থাকে, সব কিছু মিলেই কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হবে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা সব কিছু পরিপাটিভাবে নিয়ে যাবেন। আচ্ছা, তারপর উপজাতিদের ক্ষেত্রে উপজাতি প্রমাণস্বরূপ, অর্থাৎ আপনি যে উপজাতি সেই
সেই ক্ষেত্রে আপনাকে একটা প্রমাণস্বরূপ নিতে হবে, যেমন রাজা বা আপনাদের যে প্রধান থাকে তার ক্ষেত্রে কিন্তু একটা সনদপত্র নিতে হবে যে আপনি যে মানে চাকমা বা আপনি যে মারমা বা আপনি যে গারো, তার একটা প্রমাণস্বরূপ কিন্তু এখানে আপনাদেরকে জমা দিতে হবে। আচ্ছা, তো এইগুলোই মূলত ছিল হচ্ছে যে আপনাদের যোগ্যতা বা আপনাদের যে সমস্ত কাগজপত্র নিয়ে গিয়ে আপনারা মাঠে যেতে পারবেন সেই বিষয়ে কিন্তু ডিটেলস আলোচনা করার চেষ্টা করছি। ঠিক আছে, এখন যদি আপনাদের আর কোনো ব্যাপারে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনাদের সুবিধার থেকে আমি একটা জিনিস করতেছি, সেটা হচ্ছে যে অনেকেই দেখি যে একটা জিনিস ভুল করতেছে, বেশিরভাগ আমাকে অনেকেই কমেন্ট করছে সেটা হচ্ছে জেলা কোড। তো আমি একটু জাস্ট জেলা কোডটা কিছু সময় আপনাদের জন্য সামনে রাখতেছি, আপনারা জাস্ট দেখে নেন আপনাদের জেলা কোড কত হবে, কারণ সবগুলো তো আসলে পড়তে গেলে অনেক সময় লাগবে। জাস্ট এখান থেকে আপনারা দেখে নেন 1 2 3 4, আমি জাস্ট এখান থেকে আস্তে আস্তে এদিকে স্ক্রল করতেছি, আপনারা জাস্ট এটা দেখে নিন আপনাদের জেলা কোড কোনটা হবে। সেখান থেকে জাস্ট ভিডিওটা স্কিপ করে রেখে আপনারা দেখে নিতে পারবেন যে আপনাদের জেলা কোডটা কত, কারণ আপনাদের সুবিধার্থে আমি জেলা কোডটা দিয়ে দিলাম। আপনারা অবশ্যই এখান থেকে জেলা কোডটা দেখে নেবেন যে আপনাদের জেলা কোডটা কোনটা হবে, তাহলে কিন্তু আর ভুল হবে না। আর আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন, আমার কিন্তু স্ক্রিনে একটা ভিডিও দেওয়া আছে, অর্থাৎ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন। আমি যে ভিডিওতে আবেদন কিভাবে করতে হবে ডিটেলস এখানে আলোচনা করা আছে এবং আবেদনের প্রসেসটাও দেওয়া আছে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত কি ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।